আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে কম্পিউটার চতুর্থ পর্বে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর চ্যাপ্টার 6 পড়ানো হবে। চ্যাপ্টার 6 হচ্ছে লুপিং স্টেটমেন্ট অফ সি শার্প। আমরা মিড পর্যন্ত ইতিমধ্যে পঞ্চম অধ্যায় পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে আমরা পড়াবো চ্যাপ্টার 6। প্রথমে আসি লুপিং কি। লুপ মানে হচ্ছে একই কাজ পুনরায় বারবার করা। যখন আমরা একই কাজ বারবার করব, কোন স্টেটমেন্টকে বা কোনো ব্লককে যদি আমরা একই কাজ বারবার করানোর জন্য একটা নির্দিষ্ট ব্লককে বারবার স্টেটমেন্ট এক্সিকিউট করি, তাকে বলা হয় লুপিং। সি শার্পে 4 রকমের লুপিং ব্যবহৃত হয়। সি শার্পে 4 রকম লুপিং ব্যবহৃত হয়। অর্থাৎ হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এবং নেস্টেড লুপ। আমরা একটা একটা করে সবগুলোরই সিনট্যাক্স এবং ফ্লোচার্ট দেখার চেষ্টা করব। প্রথমে আসি ফর লুপ। এটা হচ্ছে ফর লুপের সিনট্যাক্স। প্রথমে ফর, এটি একটি কিওয়ার্ড, তারপর ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ভেরিয়েবল আপডেট। ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে প্রারম্ভিক মান। আমরা এই লুপটা কত থেকে শুরু হবে, প্রথম মানটা কত হবে সেটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। কন্ডিশন মানে হচ্ছে লুপটা কোন শর্তের জন্য কতবার ঘুরবে, যে পর্যন্ত এই কন্ডিশন বা শর্ত মিথ্যা না হবে ততবার পর্যন্ত এই ফর লুপটা ঘুরতেই থাকবে। আর ভেরিয়েবল আপডেট মানে হচ্ছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। আমরা যদি কোনো সিরিজের যোগফল, গুণফল বা যে কোনো কিছুর মান বের করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের ফর লুপটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ভেরিয়েবল আপডেট মানে হচ্ছে আমরা প্রতিবার একবার লুপটা ঘোরার পরে মানটা প্রতিবার কত করে কমাবো অথবা কত করে বাড়াবো। যদি মানটা বাড়ানোর দরকার হয় তাহলে আমরা ব্যবহার করব ইনক্রিমেন্ট, আর যদি কমানোর দরকার হয় তাহলে আমরা ব্যবহার করব ডিক্রিমেন্ট। একটা উদাহরণ দিলে আশা করি সবাই বুঝতে পারবেন। আমরা যদি সিরিজের যোগফল ফর লুপের মাধ্যমে বের করতে চাই, তাহলে ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে প্রথম মান। তাহলে আমাদের এখানে প্রথম মান হচ্ছে কত? 1। তাহলে আমাদের ফর লুপের মধ্যে একটা ভেরিয়েবল লাগবে। সেই ভেরিয়েবলটাকে আমরা বলি কাউন্টার ভেরিয়েবল, সেটাকে আমরা ধরলাম i। i এর প্রারম্ভিক মান হচ্ছে 1। তারপরে কন্ডিশন মানে কত দূর পর্যন্ত এই কাজটা চলতেই থাকবে। তাহলে আমাদের এখানে সবার শেষের মান হচ্ছে n। তার মানে হচ্ছে i এর মানটা যে পর্যন্ত n এর থেকে ছোট বা সমান ততক্ষণ পর্যন্ত এই লুপটা ঘুরতেই থাকবে। ভেরিয়েবল আপডেট মানে হচ্ছে এখানে প্রত্যেকবার কত করে বাড়তেছে, প্রত্যেকবার আমাদের এখানে 1 করে বাড়তেছে। তাহলে এখানে আমাদের আপডেটটা হবে i প্লাস প্লাস, এবং আমাদের প্রথমে একটা সাম ডিক্লেয়ার করে আসতে হবে 0। তারপরে প্রত্যেকবার সামের সাথে এই i এর মানটাকে যোগ করতে হবে। এখন দেখেন প্রথমে i এর মান ছিল 1, আমাদের এখানে i এর মান 1, সামের মান 0। তাহলে আমাদের প্রথম সামের মান কত? 1। তারপরে দেখতেছে i লেস দ্যান ইকুয়াল n। আমরা এখন কিবোর্ড থেকে যদি এদের একটা মান দেই, সেই মানটা যদি ধরলাম ধরেন 10, তাহলে 1 অবশ্যই 10 এর থেকে ছোট বা সমান। তাহলে আমাদের এই কন্ডিশনটা সত্য।
এই কাজটা হবে এবং i এর মান 1 বাড়বে, তখন i এর মান হবে কত? আগে ছিল 1, এখন হবে 2। তার পরবর্তীতে আবার যখন 2 হবে তখন চেক করবে 2 লেস দ্যান ইকুয়াল 10, এটা কি সত্য নাকি মিথ্যা? এটা অবশ্যই সত্য। তারপরে সামের মান ছিল আগে 1, i এর মান 2, 1 আর 2 যোগ করে হবে কত? 3। তারপরে যেহেতু এই কন্ডিশন সত্য, এখন আবার i এর মান বাড়বে। এরকম ভাবে চলতে থাকবে। কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা মিথ্যা না হয়। আমরা যদি এই উদাহরণটাকে আরেকটু ঘুরিয়ে দেই, এখন দেখেন আমাদের প্রথম মান হচ্ছে 10, তারপরের মান 8, 6, 2। একটু আগে আমাদের যে উদাহরণ ছিল সেখানে প্রত্যেকবার মান 1 করে বাড়তেছে, কিন্তু আমাদের এখানে প্রত্যেকবার কিন্তু মান 1 করে কমতেছে। এজন্য আমাদের ইনিশিয়াল মান আগে ছিল 1, এখন কি 1 হবে? এখন হবে i এর মান হবে 10। i এর মান আগে ছিল n, আমরা কিবোর্ড থেকে একটা ইনপুট দিয়েছিলাম, সেই অনুসারে আগে ছিল n, এখন হবে কত? 2। আমাদের এখানে আগে ছিল আমাদের এদিক, আমরা যখন বাম পাশ থেকে ডান পাশে যাব তখন আমাদের মান কিন্তু আস্তে আস্তে বাড়তেছিল, কিন্তু আমাদের এখানে এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকবার মান কমতেছে। তার মানে আমাদের এখানে কিন্তু শর্তটা তখন অবশ্যই এরকম ভাবে হবে। এরপরে প্রত্যেকবার i এর মান কত করে বাড়তেছে? 2 করে বাড়তেছে। তাহলে এখানে i সমান হবে i প্লাস 2। এখন দেখেন প্রথমে i এর মান 10, ইনিশিয়াল মান 10, i এর মান কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত 2 থাকে এই শর্তের জন্য। তাহলে i লেস দ্যান ইকুয়াল টু 10 অবশ্যই 2 এর থেকে বড় বা সমান। তাহলে এই কন্ডিশন সত্য, সামের মান যোগ হবে। যোগ হওয়ার পরে i এর মান আগে ছিল, সরি এখানে কমতেছে মান, তার মানে i লেস দ্যান 2 হবে। i এর মান আগে ছিল 10, 10 থেকে 2 কমালে কত থাকে? 8, তখন i এর মান হয়ে যাবে 8। 8 গ্রেটার দ্যান ইকুয়াল টু, এই শর্ত অবশ্যই সত্য। এরকম ভাবে এই সামের যোগটা অবশ্যই 2 পর্যন্ত হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি তারপরেও কারো কোনো কোশ্চেন থাকে কমেন্টে অবশ্যই বলবেন। এরপর আমরা আসি হোয়াইল লুপ।
হচ্ছে while এবং do while। এটা হচ্ছে while এর সিনট্যাক্স। প্রথমে while একটা কিওয়ার্ড, এরপর হচ্ছে কন্ডিশন। while এবং for loop একই রকম, while তারপরে কন্ডিশন, যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশন সত্য হবে ততক্ষণ পর্যন্ত এই স্টেটমেন্ট এক্সিকিউট হতেই থাকবে। যেমন এখানে দেখেন এটা ফ্লো চার্ট, প্রথমে কন্ডিশন চেক করতেছে, যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে লুপ থেকে বেরিয়ে যাবে, আর যদি কন্ডিশন সত্য হয় তাহলে স্টেটমেন্ট এক্সিকিউট হবে এবং এই কাজটা বারবার চলতেই থাকবে। এরপর আবার কন্ডিশন চেক করবে, যদি সত্য হয় এই কাজটা হবে, কিন্তু যদি মিথ্যা হয়, যখনই মিথ্যা হবে তখন এখান থেকে বেরিয়ে যাবে। ডু হোয়াইলের ক্ষেত্রে দেখেন প্রথমে স্টেটমেন্ট এক্সিকিউট করতেছে, তারপরে কন্ডিশন চেক করতেছে এবং এর শেষ অবশ্যই একটা সেমিকোলন দিতে হবে। অন্যান্য যত ডিসিশন মেকিং স্টেটমেন্ট অথবা লুপিং স্টেটমেন্ট আছে তার থেকে ডু হোয়াইলে একটা পার্থক্য হচ্ছে অন্যান্য কোনোটাতেই শেষে সেমিকোলন হয় না, কিন্তু ডু হোয়াইলের ক্ষেত্রে অবশ্যই শেষে সেমিকোলন ব্যবহার করতেই হবে। ডু হোয়াইলের ক্ষেত্রে দেখেন প্রথমে স্টেটমেন্ট এক্সিকিউট করতেছে, তারপরে কন্ডিশন চেক করতেছে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে হোয়াইল এবং ডু হোয়াইলের মধ্যে পার্থক্য কি? দেখেন এখানে পার্থক্য স্পষ্টই বোঝা যাচ্ছে, যারা বুঝতে পারতেছেন তারা অবশ্যই পারবেন এখনই যে হোয়াইল এবং ডু হোয়াইলের মধ্যে মূল পার্থক্য কি। দেখেন আমি বলে দিচ্ছি, প্রথমে এখানে কন্ডিশন চেক করতেছে হোয়াইলের ক্ষেত্রে, যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে কিন্তু এই লুপের ভিতরে কোনো স্টেটমেন্ট এক্সিকিউট হবে না, যদি সত্য হয় সেই ক্ষেত্রে একমাত্র স্টেটমেন্ট এক্সিকিউট হবে, যদি মিথ্যা হয় তাহলে হোয়াইলের ক্ষেত্রে কোনো স্টেটমেন্ট এক্সিকিউট হবে না। কিন্তু ডু হোয়াইলের ক্ষেত্রে প্রথমে একটা স্টেটমেন্ট এক্সিকিউট করতেছে, তারপরে আমি জানি আমার কন্ডিশন সত্য নাকি মিথ্যা, তার মানে কন্ডিশন সত্য হোক বা মিথ্যা হোক একটা স্টেটমেন্ট কিন্তু এক্সিকিউট হবেই। এখানে আসার পরে আমি কিন্তু জানি না যে আমার কন্ডিশনটা সত্য নাকি মিথ্যা। যদি কন্ডিশনটা আমরা স্টেটমেন্ট এক্সিকিউট করলাম, তারপরে যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে, কিন্তু এই ক্ষেত্রে দেখেন কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু কোনো স্টেটমেন্ট এক্সিকিউট হবে না। কিন্তু এই ক্ষেত্রে আমি কন্ডিশন জানার আগে আবার একটা স্টেটমেন্ট এক্সিকিউট করে আসতেছি। তার মানে হোয়াইল এবং ডু হোয়াইলের মধ্যে মূল পার্থক্য হচ্ছে হোয়াইলের ক্ষেত্রে যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে কোনো স্টেটমেন্ট এক্সিকিউট হবে না, কিন্তু ডু হোয়াইলের ক্ষেত্রে যদি কোনো কন্ডিশন মিথ্যাও হয় তাহলে মিনিমাম কমপক্ষে একটা স্টেটমেন্ট আপনাকে এক্সিকিউট করে আসতেই হবে। এটা হচ্ছে হোয়াইল এবং ডু হোয়াইলের মধ্যে মূল পার্থক্য। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব নেস্টেড লুপ। নেস্টেড লুপ মানে হচ্ছে একটা লুপের ভিতরে যদি সেম জিনিস একাধিকবার থাকে তাকে বলা হয় নেস্টেড লুপ। নেস্টেড লুপ হতে পারে ফর লুপ, হোয়াইল লুপ, নেস্টেড হোয়াইল লুপ, নেস্টেড ডু হোয়াইল লুপ। আমাদের যে কন্ডিশনাল ব্রাঞ্চিং অপারেশন ছিল সেখানে নেস্টেড ইফ, নেস্টেড ইফ ইলস, নেস্টেড ইলস ইফ, নেস্টেড সুইচ, যে কোনো কিছুই হতে পারে। আমরা এখন দেখব নেস্টেড ফর লুপ। ফর লুপের সিনট্যাক্স যদি আমরা দেখি, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ফর ব্যবহার করা হয়েছে। প্রথমে হচ্ছে i এর মান 3 ইনিশিয়ালাইজেশন, তারপর হচ্ছে কন্ডিশন i এর মান যে পর্যন্ত 5 এর বড় না হবে সেই পর্যন্ত এই লুপটা চলতেই থাকবে। এরপর হচ্ছে প্রত্যেকবার i এর মান 1 করে বাড়তেছে। দ্বিতীয় লুপে বলতেছে j এর মান 2 এবং j এর মান যে পর্যন্ত 4 এর থেকে বড় না হবে সেই পর্যন্ত এই লুপটা ঘুরতে থাকবে এবং প্রত্যেকবার j এর মান 1 করে বাড়বে। তারপরে বলতেছে c সমান i * j। এখন দেখেন আমাদের প্রথমে আসবে উপরের যে ফর লুপ, উপরের ফর লুপকে বলা হয় আউটার ফর লুপ, এবং ভিতরের যে ফর লুপ এটাকে বলা হয় ইনার ফর লুপ। প্রথমে দেখেন, প্রথমে আউটার ফর লুপে যাবে, i এর মান কত? 3, তাহলে এখানে i এর মান আসবে 3। তারপরে 3 greater than 5, সরি 3 less than 5, এই কন্ডিশন অবশ্যই সত্য, কারণ
5 থেকে 3 অবশ্যই ছোট, তখন আসবে ইনার ফর লুপের ভিতরে। যে মান কত 2, আই এর মান কত ছিল 3। এই আউটার ফর লুপের একটা মানের জন্য ইনার ফর লুপ যে পর্যন্ত মিথ্যা না হবে সেই পর্যন্ত ইনার ফর লুপ ঘুরতেই থাকবে। যদি ইনার ফর লুপ মিথ্যা হয় সেই ক্ষেত্রে আবার আউটার ফর লুপে যাবে, আউটার ফর লুপে আরেকটা মান বাড়ানোর পরে তারপর আবার ইনার ফর লুপে প্রথম থেকে মানটা শুরু করবে। অনেকেই বুঝতে পারেন না আমার কথা, আশা করি এই উদাহরণটা দেখলেও সবারই ক্লিয়ার হবে। তো প্রথমে আমরা আসলাম আউটার ফর লুপে। আউটার ফর লুপে i এর মান হচ্ছে 3 লেস দেন 5, এটা অবশ্যই সত্য। তারপর আমরা আসলাম ইনার ফর লুপের ভিতরে। i এর মান, j এর মান 2, i এর মান নিয়ে আসছিলাম 3, j এর মান হচ্ছে এখন 2 লেস দেন 4, এটা অবশ্যই সত্য। তখন এখানে যাবে c সমান i ইনটু j, i এর মান ছিল 3, j এর মান হচ্ছে 2, আচ্ছা এখানে ইনটুলারকে যোগ দিই i প্লাস j, তাহলে মান হবে কত c সমান 3 প্লাস 2, তার মানে মান হবে 5। এখন দেখেন এরপরে j প্লাস প্লাস মানে প্রিন্ট করতেছে c এর মান, মানে c এর মান আসলো 5। এরপর আমরা বলতেছি j এর মান 1 বাড়ানোর জন্য, কারণ কন্ডিশন আমাদের এখনো মিথ্যা হয়নি, তাহলে j এর মান 1 বাড়লো, j এর মান এখন আগে ছিল 2 এখন হবে 3 লেস দেন 4, এটা অবশ্যই সত্য। তাহলে c এর মান আগে ছিল 5 এর সাথে c এর মান আগে ছিল 5। এখন দেখেন i এর মান কি কোনো চেঞ্জ হয়েছে? i এর মান কিন্তু যা ছিল তাই আছে, i এর মান ছিল 3 আছে, কিন্তু চেঞ্জ হয়েছে কার মান? j এর মান। j এর মান আগে ছিল 2, এক ইনক্রিমেন্ট হওয়ার কারণে এখন j এর মান হচ্ছে 3, তাহলে 3 যোগ 3 মানে হচ্ছে 6। তারপর আবার j এর মান 1 বাড়বে, j এর মান যদি 1 বাড়ে তাহলে আগে ছিল 3 এখন হয়ে যাবে 4, যদি 4 হয় 4 লেস দেন 4, এটা কি সত্য? 4 এর মান 4 এর থেকে ছোট, এটা কি সম্ভব? তাহলে এই কন্ডিশন মিথ্যা, তখন এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পরে যাবে আবার আউটার ফর লুপে, কারণ আউটার ফর লুপের মান কিন্তু এখন আমাদের মিথ্যা হয় নাই। তাহলে এখন i এর মান ছিল আগে 3, এখন 1 বাড়লো, 1 বাড়লে i এর মান হবে কত 4। যখন i এর মান 4 এ আসবে তখন দেখেন ইনার ফর লুপের মধ্যে আসবে, ইনার ফর লুপের যে ইনিশিয়ালাইজেশন মান কত 2, তখন আবার এই মানটা 2 এর জন্য একবার এবং 3 এর জন্য একবার, এরকম ভাবে আগের মতো চলতেই থাকবে। যখন 2 এবং 3 হয়ে যাবে 4 হয়ে যাবে যখন, তখন আবার কিন্তু ইনার ফর লুপটা মিথ্যা, তখন আবার এই লুপ থেকে বেরিয়ে যাবে, যাবে আউটার ফর লুপের মধ্যে। আউটার ফর লুপের মধ্যে যখন যাবে তখন i এর মান ছিল 4, এখন হয়ে যাবে 1 বাড়ার পরে 5, যখনই 5 হয়ে যাবে i লেস দেন 5, এটা কি সত্য? 5 লেস দেন 5, এটা কিন্তু কখনোই সত্য না। তখন যখনই দুইটা ফর লুপের মানই মিথ্যা হবে তখন এই লুপ থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পরে বাইরে যে স্টেটমেন্ট আছে সেটা এক্সিকিউট হবে। উদাহরণটা ভালোভাবে দেখলে আশা করি সবাই বুঝতে পারবেন। এখন আমরা আসি ব্রেক এবং কন্টিনিউ। ব্রেক এবং কন্টিনিউ, ব্রেকের বাংলা কি? ব্রেক মানে হচ্ছে ভাঙা, আর কন্টিনিউ মানে হচ্ছে চালিয়ে যাওয়া। এই দুইটা স্টেটমেন্ট এক্সিকিউট, এই দুইটা স্টেটমেন্ট কাজ করে হচ্ছে বিভিন্ন, আমাদের যখন কোনো কিছু দরকার হবে যে ব্রেকের ক্ষেত্রে এই কন্ডিশন যখনই সত্য হবে তখন এই নিচে কোনো কিছু এক্সিকিউট হবে না, আর কন্টিনিউর ক্ষেত্রে হচ্ছে এই স্টেটমেন্টটা যদি সত্য হয় তাহলে এইটা বাদে এরপরে সবকিছুই এক্সিকিউট হবে। একটা উদাহরণ দিয়ে আশা করি বুঝতে পারবেন সবাই।
উদাহরণটা দেখলে আশা করি সবাই বুঝতে পারবেন। এখানে প্রথমে হচ্ছে আই নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে যেটা ইন্টিজার টাইপের। এখন একটা ফর লুপ, প্রথম মান হচ্ছে 10, শর্ত হচ্ছে i লেস দ্যান 15, মানে i এর মান যে পর্যন্ত 15 থেকে ছোট থাকবে ততবার লুপটা ঘুরবে, মানে 10, 11, 12, 13, 14 এই পাঁচটা মানের জন্য এই লুপটা ঘুরবে এবং প্রত্যেকবার i এর মান 1 করে বাড়বে। এখন আমরা আসি, দেখেন যদি এবং প্রত্যেকবার i এর মান প্রিন্ট করবে। প্রিন্ট করার কমান্ড এটা না, প্রিন্ট করার জন্য আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব সেই সিনট্যাক্স অনুসারে লিখব। আমি এটা বোঝানোর জন্য শুধু লিখছি। এখন দেখেন যদি i এর মান ইকুয়াল 12 হয়, মানে হচ্ছে i এর মান তো বাড়তেছে, কত থেকে বাড়তেছে, কত থেকে শুরু, 10 থেকে শুরু, কত দূর পর্যন্ত বাড়বে, 15 এর আগের মান পর্যন্ত বাড়বে। তাহলে 15 এর আগের পূর্ণ সংখ্যা কত, 14। তাহলে 10, 11, 12, 13, 14 এই পাঁচটা শর্তের জন্য এই লুপটা ঘুরবে, পাঁচটা মানের জন্য। তাহলে এখন দেখেন প্রথমে i এর মান 10, 10 লেস দ্যান 15, ঠিক আছে, i এর মান 1 বাড়লো, i এর মান প্রিন্ট করলো। এখন এখানে বলতেছে প্রথমে, তাহলে দেখেন প্রথমে প্রিন্ট হবে 10, 11 এই পর্যন্ত, ঠিক আছে। এখন তো এরপরের মান 1 বাড়লে কত হবে, 12। যখনই 12 হবে তখন দেখেন এখানে একটা শর্ত বলা আছে, ইফ যদি i ইকুয়াল 12, মানে হচ্ছে যদি i এর মানটা অবশ্যই 12 হয় তাহলে কি করতে বলছে, ব্রেক করতে বলছে। যদি ব্রেক করে, সবসময় মনে রাখবেন ব্রেকের ক্ষেত্রে, তাহলে এর পরবর্তীতে আমাদের লুপটা ঘোরার কথা ছিল, কিন্তু এই ব্রেক পাওয়ার কারণে লুপটা এখান থেকে বেরিয়ে যাবে, এই ফর লুপ থেকে বেরিয়ে যাবে এই ব্রেক পাওয়ার কারণে। তার মানে হচ্ছে এই 12, 13 এবং 14 যে প্রিন্ট হওয়ার কথা ছিল, ব্রেক পাওয়ার কারণে এই মানগুলা প্রিন্ট হবে না। বুঝতে পেরেছেন সবাই? এরপর আসি আমরা সেম উদাহরণের মধ্যে যদি আমরা এখানে ব্রেকের জায়গায় কন্টিনিউ ব্যবহার করি তাহলে দেখেন কি হয়। আমরা যদি আগেরটাতে আমাদের ব্রেকের মধ্যে আউটপুট আসছে 10 এবং 11, এখন দেখেন কন্টিনিউ সেম উদাহরণ, প্রথমে আমাদের মান হচ্ছে 10, তাহলে 10 অবশ্যই প্রিন্ট হবে। এরপরে 11 প্রিন্ট হবে। এরপরে বলতেছে কি i ইকুয়াল 12, এরপর বলতেছে কন্টিনিউ, যদি এই শর্তটা সত্য হয় তাহলে এই স্টেটমেন্টটা এক্সিকিউট করো। এই স্টেটমেন্টের মধ্যে বলা আছে কন্টিনিউ। তাহলে আমাদের কন্টিনিউ এর ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে শর্তের জন্য এই কন্ডিশন সত্য হবে সেই শর্ত বাদে বাকি সবকিছু আউটপুট আসবে। আর আমরা বলতেছি ব্রেকের মধ্যে ছিল যার জন্য সত্য হয়েছে তার আগের মান পর্যন্ত আউটপুট আসছে, তারপরে কোনো কিছু লুপটা ঘুরে নাই। কিন্তু কন্টিনিউ এর ক্ষেত্রে যে শর্তের জন্য, যে মানের জন্য